টুইস্টার্স ডিরেক্টেড বাই লি আইজ্যাক চাং হলো 1996 এর ক্লাসিক মুভি টুইস্টারের একটা সফট রিবিউট। ডেজি এডগার জোন্স এখানে লিড রোল প্লে করছে একজন মিটিওরোলজিস্টের, যে স্বপ্ন দেখে তার হোম স্টেট ওকলাহোমাকে একদিন টর্নেডো ফ্রি করার। she has some big ideas as to how to proceed. এরপর ও একটা সায়েন্স এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে, অ্যান্ড লেট জাস্ট সে ও এক্স্যাক্টলি প্ল্যান ওয়াইজ যাবে না জিনিসটা। তারপর বেশ কয়েকটা বছর পেরিয়ে যাবে, একটা ছোট টাইম জাম্প আছে। এরপর সে ফিরে আসছে আবার নিজের স্টেটে অনেক কিছু কারণের জন্য, সেটা দেখতে হবে সিনেমাতে। তো সে ফিরে আসার পর তার মিট হচ্ছে টাইলার নামে একজন ইউটিউবারের সাথে, যে টর্নেডো চেস করে এবং সেই জিনিসগুলোর লাইভ স্ট্রিম করে, এবং হি ইজ আ ভেরি ফেমাস ইউটিউবার। তো ওদের দুজনের মধ্যে পরিচয় হওয়ার পর গল্পটা এবার কোন দিকে যাচ্ছে, টর্নেডো নিয়ে কি হচ্ছে, সেই নিয়েই হচ্ছে এই সিনেমার বেসিক কাহিনী। হ্যাঁ। তো টাইলারের রোলটা প্লে করেছে গ্লেন পাওয়েল। হি ইজ ভেরি হট প্রপার্টি রাইট নাও। আজকাল আমরা মোটামুটি অনেক কিছুতেই গ্লেন পাওয়েলকে দেখতে পাচ্ছি। তো এরপর কোন দিকে যায় গল্পটা, সেটা নিয়ে হচ্ছে সিনেমাটা। আজকে আমাদের সাথে ফাইনালি বাঙালিতে আছে রোহিত আব্রু মজুমদার। রোহিত আব্রদা, ইন্ডিয়াতে ডিজাস্টার মুভির প্রতি চিরকাল একটা আমাদের ইন্টারেস্ট আমরা দেখতে পেয়েছি, সাচ অ্যাজ 2012, ফাইনাল ডেস্টিনেশন বলতে পারো, গডজিলা, কিসি কা ভাই কিসি কি জান। আই এম জাস্ট কিডিং, নো ওয়ান ইজ ইন্টারেস্টেড ইন কিসি কা ভাই কিসি কি জান। যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমার কি মনে হয় যে এই ধরনের যে সিনেমাগুলো আছে তার মধ্যিখানে আমাদের টুইস্টার্স যেটা আমরা দেখতে গেলাম কয়েকদিন আগেই, সেটা কিভাবে হোল্ড আপ করে? আচ্ছা, টুইস্টার্স কিভাবে হোল্ড আপ করে সেটা বলার আগে একটুখানি বলি এই যে ডিজাস্টার মুভিজ নিয়ে। তো ব্যাপার হচ্ছে আমরা মানে ছোটবেলায় যখন হলিউডের সিনেমা দেখতাম, তো সেটা তো ওই ছোটবেলায় স্টার মুভিজ টুভিজে যে সিনেমাগুলো দেখাতো, তো তখন আমরা এই 2012 হোক কি ফাইনাল ডেস্টিনেশনের সবকটা পার্ট হোক, এই সিনেমাগুলো খুব বেশি করে প্লে করতো। এবার মানে হলিউডে এই সিনেমাগুলো অলওয়েজ হট প্রপার্টি, মানে অলওয়েজ বিজনেস হুম। করে এসছে। কারণ একটা কিছু বড় সড়ো যখন ব্যাপার হয়, মানে সে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে বা ধর একটা মানে একটা বিশাল বড় কিছু প্রলয় হচ্ছে, তো এই ধরনের জিনিসগুলোর একটা বিগ স্ক্রিনে একটা অ্যাপিল আছে। তো লোকজন সেটাই মেনলি দেখতে চায়। এবং মানে বলাটা খুবই মানে এরম ভাবে বলাটা উচিত না, বাট যদি আমি সিনেমা প্রেমী হিসেবে দেখি তাহলে জিনিসটা হচ্ছে ইটস ভেরি ফান টু ওয়াচ অন স্ক্রিন। এবং এই ঠিক। ছোটবেলায় তো মানে সেইভাবে বড় স্ক্রিনে দেখা মানে 2012 অবভিয়াসলি যখন রিলিজ করছিল তখন কলেজে পড়ি, কিন্তু সেই অর্থে মানে হলে গিয়ে সিনেমা দেখা সেই সব ব্যাপার তখনো পর্যন্ত হয়নি। কিন্তু আমার পার্সোনালি আমার ডিজাস্টার সিনেমা যেটাকে বলে, আমি জানি না এটাকে কোনো জনরা হিসেবে কনসিডার করা যায় কি যায় না, কিন্তু তার উপর আমার মানে বেশ ভালো রকমই ইন্টারেস্ট আছে। এইবারে শুধু আমার না, আমি পার্সোনালি মনে করি যে ভারতবর্ষে এই পার্টিকুলার জনরাটার একটা অডিয়েন্স আছে। এবং মানে তুই একটা ভেবে দেখ, আমরা যেদিন সিনেমাটা দেখতে গেছিলাম শনিবার দুপুরবেলা শোতে, মোটামুটি আহ, যা লোক এক্সপেক্ট করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি লোক এসেছিল দেখতে। অনেক। তো আমি নিজে এক্সপেক্ট করিনি যে এত লোক টুইস্টার দেখতে, টুইস্টার্স দেখতে আসবে। টুইস্টার্স, ইয়েস। তো সেইটা একটা ব্যাপার। আচ্ছা, এবার কেমন হোল্ড আপ করে আহ, সেটাই আসছে। তো প্রথমত আমি বলি যে আমি কেন পার্সোনালি টুইস্টার্স নিয়ে ভালো রকম ভাবে এক্সাইটেড ছিলাম। তো নট অনলি আমি ডিজাস্টার সিনেমাতে আমার ইন্টারেস্ট আছে, শুধু সেইটা না, আমার এই যে 96-এ যে টুইস্টার্সটা বেরিয়েছিল ছোটবেলায় অনেকবার হুম। টিভিতে দেখেছি, কখনো পুরো কখনো কেটে কেটে। তো তখন অত তো বুঝতাম না। তো আমার হুম। এই পুরোনো যে টুইস্টার, যেটাকে লোকজন অরিজিনাল টুইস্টার বা ওজি টুইস্টার বলে, তো হুম। সেই টুইস্টারটা আমার খুবই ভালো লাগতো। মানে আমি অনেকবার দেখেছি সেই ছবিটি। তো ন্যাচারালি টুইস্টার ছোটবেলায় দেখা এত প্রিয় সিনেমা, তো সেটা যখন আবার বড় পর্দায় আসছে, অবভিয়াসলি সেটা 1996 সাল আর 2024 সালের মধ্যে অনেক ডিফারেন্স আছে, তো অনেক অন্যভাবে একটা ছবি তৈরি হচ্ছে। তো সেইটা যখন আসছে 2024 সালে, তো সেটা নিয়ে আমার একটা ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট সেটা অবশ্যই থাকবে। তো এটা একটা প্রাইমারি রিজন এক্সাইটমেন্টের। আর একটা রিজন ইজ ভেরি ইন্টারেস্টিং, যেটা যে যে লি আইজ্যাক চাং যে ভদ্রলোক যিনি এই ছবিটি ডিরেক্ট করেছেন, আমি যখন ফার্স্ট জানতে হুম। পারি একটা টুইস্টারের একটা এই সফট রিবুট হচ্ছে,
এবং সেটার নাম টুইস্টার্স, এবং এই লি আইজ্যাক চ্যাং ভদ্রলোক ইনি ডিরেক্ট করছেন ছবিটি। তখন আমি বেশ হুম অবাকই হয়েছিলাম, এবং অবাক হওয়ার কারণ হচ্ছে লি আইজ্যাক চাং এই ভদ্রলোক টুইস্টার্স এই ছবির আগে একটি ছবি বানিয়েছেন, এবং সেই ছবিটির নাম হচ্ছে মিনারি। আজ থেকে হুম বছর দুয়েক আগে রিলিজ করেছিল, তুই বছর দুই হয়তো yes, নাম শুনে থাকবি ছবিটির, মিনারি বলে যে শুনেছি। ছবিটি রিলিজ করেছিল। এবারে আমি মানে খুব আলপটকা এই মাস্টারপিস এই শব্দগুলো খুব একটা ইউজ করি না, মানে আমি সবকিছু দেখে দিলাম সেটা একটা আন্ডাররেটেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাস্টারপিস অমুক তমুক, এইগুলো আমি ইউজ করি না। এবং সেটা না করার কারণ বলতে পারিস, আমি যেহেতু প্রফেশনালি ফিল্ম ক্রিটিসিজম ব্যাপারটা করি, তো সেই জন্যই আমি করি না। সব সিনেমা ওরকম ভাবে মাস্টারপিস হয় না, ভালো সিনেমা হ্যাঁ। হতে পারে কিন্তু তাতেও ফ্ল থাকতে পারে। কিন্তু মিনারির কেসে ব্যাপারটা হচ্ছে, আমি বলে রাখি আমি রেটিং বা স্টার সিস্টেমে বিশ্বাস করি না, কিন্তু মানে লেটার বক্সে আমি যতদূর মনে পড়ে যে খুব কম যে কটা সিনেমাকে আমি 5 আউট অফ 5 রেটিং দিয়েছি, মিনারি তার মধ্যে একটি ছবি। 2 বছর আগে দেখা, এবং ছবিটি মানে এখনো মাথার মধ্যে গেঁথে আছে। এবং মিনারি ছবির বিষয়বস্তু ছিল, ডেভিয়েট করছি না, আমি কেন এগুলো বলছি সেখানে আসছি। মিনারি ছবির বিষয়বস্তু ছিল আই থিঙ্ক একটা 1960s এর এরকম একটা সময় দেখাচ্ছে, সেখানে একটা এশিয়ান ফ্যামিলি আমেরিকাতে এসছে, এবং হুম স্টোরিটা বেস ছিল হচ্ছে আরকানসাস স্টেটে। হুম আরকানসাস স্টেটটাকে দেখিয়েছে ওরকম একটা মানে বিশাল একটা খোলা ফাঁকা খোলা একটা জায়গা, যেখানে একটা ফ্যামিলিটা এসছে, এবং ফ্যামিলিটা মেনলি চাইছে যেটা, দে আর চেজিং দ্য আমেরিকান ড্রিম, এবং হুম ফ্যামিলিটা সেখানে একটা সেটেল করতে চাইছে। এইটা হচ্ছে স্টোরির কোর ছিল। এবার আমি এটা বলতে যাবো না যে তারপরে কি হলো, লাস্টে কি হয়, কিন্তু মানে ছবিটা ট্রিটমেন্ট ওয়াজ ভেরি ডিফারেন্ট, একটা প্রচন্ড কাম একটা ড্রামা ট্রিটমেন্ট এবং একটা ড্রামা এরকম বানিয়েছিল। তো সেই ছবির পরিচালক যখন তার সেকেন্ড সিনেমা হিসেবে টুইস্টার্স এর মতো একটা প্রজেক্ট ঢুকেছে, সেটা একটা অবাক লাগার মতোই বিষয় যে হঠাৎ করে কেন এই লোকটি একটি ডিজাস্টার বা টর্নেডো মুভি কেন বানাবে। তো তো অবভিয়াসলি মানে আমার আমি ওজি টুইস্টারের ফ্যান, সেকেন্ড হচ্ছে এই লিয়া আইজাক চাং ডিরেক্ট করছে, তো দুটোই আমার রিজন অফ এক্সাইটমেন্ট। এবং সিনেমাটা দেখে আমার যেটা মনে হলো, আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ। সারপ্রাইজ এই কারণে না যে আমি একেবারেই আমি খারাপ সিনেমা দেখবো এটা এক্সপেক্ট করে গিয়ে ভালো সিনেমা দেখেছি, আমি এই জন্য সারপ্রাইজ না। আমি কোনোদিনই আমার অন্তত দেখ, প্রত্যেকের পরিচালকের প্রত্যেক সিনেমা যখন শুরু হয় সেটা একটা দুটো যাই হোক না কেন, নতুন সিনেমা মানেই সেটা সে স্ক্র্যাচ থেকে শুরু করছে। তার আগে 10টা হুম সে মাস্টারপিস বানিয়ে একটা প্রচন্ড খারাপ সিনেমা সে বানাতে পারে। তো হুম আমি সেই পেজে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, যে মিনারির মতো সিনেমা যার প্রথম সিনেমা হয় সে খারাপ সিনেমা কোনোদিনই বানাবে না। এবার কথা হচ্ছে টুইস্টার অবভিয়াসলি একটা, বুঝতেই পারছি যেটা ব্লকবাস্টার সিনেমা, তার একটা ব্লকবাস্টার টেমপ্লেট ট্রোপ আছে। তো তার মধ্যে সে কিরকম সিনেমা বানাবে সেদিক থেকে দেখতে গেলে আই ওয়াজ প্লেজেন্টলি সারপ্রাইজ বিকজ ইট ওয়াজ ভেরি গুড। মানে আমার পার্সোনালি আমার যতটা ভালো লাগবে ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো বেশি লেগেছে। এবং লেগেছে। তার একটা খুব মেজর রিজন হচ্ছে এই সিনেমাটাতে, তুই দেখবি ইউজুয়াল ডিজাস্টার সিনেমাতে যেগুলো থাকে, ডিজাস্টার সিনেমাতে হুম মানে প্রচুর হিউম্যান ক্যাজুয়ালিটি হয়, মানে হুম হুম হুম। মানুষ প্রচুর মরে যায়। তো এখানে সেটা হয়নি, এখানে মানে মানুষ যে ম্যাটার করে, এখানকার যে হিউম্যান ক্যারেক্টার গুলো যে ম্যাটার করে সেটা বোঝা যায়। স্পয়েল করছি না, কিন্তু তুই ওই একটা রোডিও শোর একটা যে সিকোয়েন্স আছে যেখানে গ্লেন পাওয়েল আর হুম ডেজি এসগার জোনস ওই রোডিও শোটা দেখতে চায়, এবং তারপরে ওখানে একটা আই থিঙ্ক একটা টর্নেডো ওখানটা আসে, এবং তারপর ওরা কতটা এফোর্ট দিয়ে লোকজনকে বাঁচাতে যায়, লোকজনকে বাঁচানো ইজ এ হিউজ এক্স্যাক্টলি। ডিল ইন দিস মুভি। অ্যান্ড এর যে লিড ক্যারেক্টারটা আছে, তুই লিড ক্যারেক্টার জন্য ইউ অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট হার স্টোরি, ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট হার টু সার্ভাইভ। তো এই যে অ্যাসপেক্টটা আই থিঙ্ক এটা লি আইজাক চ্যাং এর ফার্স্ট সিনেমাতেও ছিল, যে হিউম্যান স্টোরি, টুইস্টার্স ইজ অলসো হিউম্যান স্টোরি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আহ, আমি যদি খুব ভুল না হই তাহলে ইউএস এর যে হুম ম্যাপ আছে সেখানে আরকানসাস আর ওকলাহোমা এই স্টেট গুলো হুম পাশাপাশি। তুই যদি ম্যাপ চেক করে দেখিস তো আরকানসাসের ল্যান্ডস্কেপটাকে যেভাবে ইউজ করেছিল ওকলাহোমার ল্যান্ডস্কেপটাকে ঠিক সেভাবে ইউজ করেছে। ইটস নট এইভাবে বেসড ইন ইউজ সিটি, করেছে। প্রচুর উইন্ড মিল আছে, প্রচুর মানে একটা ফাঁকা খোলা একটা জায়গা হ্যাঁ আছে, হ্যাঁ উইচ হ্যাঁ ইজ হ্যাঁ। ভেরি গুড টু লুক অ্যাট, মানে বিকজ হুম ওকলাহোমা স্টেটটাই বিকেম এ ক্যারেক্টার হিয়ার, এবং সেটা খুব হ্যাঁ হ্যাঁ। মেজরলি ইয়ে করে বিকজ দ্য লিড ক্যারেক্টার ইজ ট্রাইং টু সেভ আর স্টেট, বিকজ ওইখানেই এই জিনিসগুলো হয়। তো সেটা একটা ব্যাপার কর, তো এইগুলো মিলিয়ে বলতে গেলে হোল্ড আপ করে যদি কোশ্চেন করিস, খুব ভালোভাবে হোল্ড আপ করে। অ্যান্ড মানে
as much as I love the OG Twister movie, Twisters is মানে সিনেমাটিক্যালি টেকনিক্যালি ইটস এ বেটার মুভি, তো সেটা তো বলতেই হচ্ছে। তো মোটামুটি এইরকম লেগেছে আর কি। আমি এটা জাস্ট অডিয়েন্সের স্ট্যান্ড পয়েন্ট থেকে বললাম, আই এম নট বিং এ ক্রিটিক হিয়ার। আমি জাস্ট অ্যাজ একদম। অডিয়েন্স আমি যে সিনেমাটা খুব এনজয় করেছি, আমি জাস্ট সেইটুকুই বললাম। তো আমার জাস্ট সেটা মনে হলো। তুমি হিউম্যান এলিমেন্টটা যেটা বললে, আমি ডিজাস্টার মুভিতে একটা কমন ফ্যাক্টর আমার যেটা চিরকাল আমি নোটিস করেছি সেটা হচ্ছে, ধরো যে সিনারিও গুলো ক্রিয়েট করা হয়, মানে আমরা কেউ ওকলাহোমাতে থাকি না, ঠিক আছে? অথবা আমরা মোটামুটি সবাই জানতাম যে 2012-এ আমাদের পৃথিবী ধ্বংস হচ্ছে না, আমাদের এখানে গডজিলা আসেনি। তো এই যে জিনিসগুলো যেগুলো দেখানো হয়, এগুলো আমাদের রিলেট করা খুব ডিফিকাল্ট, কারণ আমরা কোনোদিন এই সিচুয়েশনে পড়িনি। ওকলাহোমার মানুষরা যে জিনিস ডেলি ফেস করে, ঠিক আছে, ওই ডিজাস্টার সিজনটাতে, আমরা সেটা কোনোদিন ফেস করিনি, অ্যান্ড মানে হয়তো করবোও না কোনোদিন। কিন্তু তারপরেও ওদের সম্পর্কে কেয়ার করানো, এটা একটা খুব বড় ব্যাপার। এর জন্য রিয়েল ক্যারেক্টার ডেপথ লাগে। আমরা এতদিন যেগুলো দেখেছি যে ক্যাজুয়ালিটি জাস্ট একটা নাম্বার হয়ে থেকেছে চিরকাল, এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার যখন কোনো একটা সিচুয়েশনে পড়ছে, ওদের এতটাই ডেপথ আছে, তো যে আমরা সেই মুহূর্তে ফিল করছি যে এবার ওর কি হতে চলেছে, এর কি হতে চলেছে, এই জায়গা থেকে ও কি করে বেরিয়ে আসবে, হোয়াই ইজ হি ডুইং দ্যাট, ঠিক আছে, অথবা এই জিনিসটা ও কেন করছে না। এই একটা খুব সুন্দর জিনিস কিন্তু দেখতে পেয়েছি, এটা আমিও নোটিস করেছিলাম। এবং আই থিঙ্ক একটা ডিজাস্টার মুভিতে ক্যারেক্টার গুলোর প্রতি কেয়ার করানো ইজ এভরিথিং, কারণ তুমি ওটা ওটা এইটুকুও রিলেটেবল না আমাদের সাথে, এইটুকুও রিলেটেবল না। তো একটা আমরা অলমোস্ট ফ্যান্টাসি জিনিস দেখছি, ঠিক আছে, খালি রিয়েল ওয়ার্ল্ডে যেটা আমাদের দেখানোর চেষ্টা করছে যে আমাদের ওয়ার্ল্ডের কাছাকাছি একটা, কিন্তু ওরা ক্যারেক্টার গুলো এতটাই রিয়েল এবং এতটাই ডেপথ আছে যে আমরা ওদের জন্য অ্যাকচুয়ালি ওয়ারিড, আমরা ওদের ভাবনা চিন্তা, ওরা কখনো আপসেট হলে আমরা সেই জিনিসগুলো ফিল করছি। তো হ্যাঁ, একটা মানে রিয়েল ক্যারেক্টার ডেপথ এখানে দেখতে পেয়েছিলাম। এবং যেটা মানে দুটো ছোট এক্সাম্পল দিয়ে বলা যায় যে, গ্লেন পাওয়েল যেমনটা আমরা আলোচনা করছিলাম, যে ও কিন্তু এখানে মানে হিরো না, মানে এখানে আমাদের যে লিড আছে সেটা কিন্তু ডেজি এডগার জোনসের যে ক্যারেক্টারটা, ও প্রথম থেকে শি ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, এটা ওর স্টোরি। এখানে গ্লেন পাওয়েল আসছে, বাট হি ইজ ভেরি মাচ ইন আ সাপোর্টিং রোল। এবং ও এসে পুরো নিজের অ্যাটেনশনটা, মানে ওর ক্যারেক্টারটা খুব অ্যাটেনশন নিয়ে নেয়, কিন্তু ও অ্যাকচুয়ালি গল্পটা থেকে পুরো অ্যাটেনশনটা তুলে নিচ্ছে না কখনোই। হি নেভার ওভারস্টেজ ইজ ওয়েলকাম। আর ইভেন তোমার, আমরা যেটা দেখলাম যে আমাদের নতুন সুপারম্যানের ক্যামিও আছে এখানে, ছোটখাটো বলা যায়, ডেভিড করেনসওয়েট। ওর রোলটাও জাস্ট, হি ওয়াজ দেয়ার টু ডু জাস্ট দ্যাট স্মল রোল। অবশ্যই কোনো রোল ছোট হয় না, কিন্তু ওর রোলটা একটা সুন্দর ছোট্ট একখানা এলো, নিজের ইম্প্যাক্ট আছে, নিজের এস্টাবলিশ করলো, এবং মাঝে মধ্যে আরো এক দুবার এলো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা ফিল করেছি, এবং কখনোই স্টোরিটা থেকে বেরিয়ে আসিনি। আচ্ছা, এবার একটা জিনিস বলার কথা, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডেইজি এডগার জোন্স ইজ এ প্রোটাগনিস্ট অফ দিস মুভি। হ্যাঁ। এবার মানে আই এম নট ক্রিটিসাইজিং, বাট যদি আমি মানে একজন অ্যাক্টর হিসেবে ক্যারিশমা বা স্ক্রিন প্রেজেন্স এই ব্যাপারটা যেটা বলি, আমি সেটা মানে ডেইজি এডগার জোনসের মধ্যে খুঁজে পাই না। আমি এটা বলছি হুম। না একবারও যে ইজ এ ব্যাড অ্যাক্ট্রেস অর এনিথিং, বিকজ ডেইজি এডগার জোন্স অনেক কাজ করেছে, সে নর্মাল পিপলই হোক, কি বা দ্য ক্রডার্ড সিং হোক, ফ্রেশ বলে একটা ছবি আছে, এবং সে হুম। ভালো ভালো কাজ করেছে, এবং সে খুবই প্রমিসিং, এবং অভিনেতা হিসেবে সে অনেক দূর যাবে যদি ঠিকঠাক প্রজেক্ট চুজ করে। হুম। কিন্তু মানে ক্যারিশমা বা স্ক্রিন প্রেজেন্স, মানে সে স্ক্রিনে আসবে আগুন জ্বলবে, এই ব্যাপারটা কিন্তু তার মধ্যে নেই। সবার মধ্যে থাকে না, সমস্ত অ্যাক্টরের মধ্যে এটা যে থাকতেই হবে এটা নেসেসিটি না। বাট সেই দিক থেকে দেখতে গেলে যদি গ্লেন পাওয়েলকে দেখি, গ্লেন পাওয়েল ইজ ভেরি ক্যারিজমেটিক। গ্লেন পাওয়েল আজকে একটা টপ গান ম্যাভরিকই হোক, কি হিটম্যানই হোক, কি টুইস্টার্সই হোক, তো যখন তুই যেটা বললি যে গ্লেন পাওয়েল যখনই স্ক্রিনে আসে তখনই একটা মানে বিশাল ব্যাপার ক্রিয়েট করে দেয়, তো উইচ ইজ ভেরি নর্মাল বিকজ দ্যাটস হোয়াট ইজ পার্সোনালিটি ইজ। কিন্তু যেটা ভালো করেছে সেটা হচ্ছে, বিকজ গ্লেন পাওয়েল ইজ নট দ্য মেন ক্যারেক্টার হিয়ার, গ্লেন পাওয়েল, আমি জানি না এটা ক্রেডিট গ্লেন পাওয়েলের না ডিরেক্টর লি আইজ্যাক চার্লির, আমার পক্ষে জানা সম্ভব না এটা কার ক্রেডিট, হয়তো দুজনের ক্রেডিট হতে পারে। He kind হুম। of underplayed it. He kind of underplayed his role.
ইয়েস ইয়েস, এবং একদম। এটার জন্য যেটা হয়েছে, ডেইজি এডগার জোন্স অ্যাজ এ প্রোটাগনিস্ট, সে তার জায়গাটা পেয়েছে, মানে সে হুম, শাইন করতে পেরেছে। যে ইভেন আমি তো বলবো, যদি ডেইজি এডগার জোন্সের পরে যদি সব থেকে বেশি রোল যদি কারোর থাকে মানে ক্যারেক্টার হিসেবে, সেটা হচ্ছে এই হ্যাঁ হাভি বলে ছেলেটি, যেটি অ্যান্টনি র্যামোস যে হ্যাঁ রোলটি হ্যাঁ, করেছে। কারণ অ্যান্টনি র্যামোস, ডেইজি এডগার জোন্স যেমন শুরু থেকে শেষ অব্দি আছে, তেমনি অ্যান্টনি র্যামোসও শুরু থেকে শেষ অব্দি আছে। হি ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড হি ওয়াজ রিয়েলি গুড। কিন্তু যেহেতু দুজনেরই সেরকম ক্যারিশমা নেই, হুম। ব্যাপারটা মানে কি বলবো, ব্যাপারটা খাপ খেয়ে গেছে। আর আমি মানে ডেভিড কর্নসওয়েটকে খুব একটা বেশি দেখিনি, তো এখানে যেটুকু দেখলাম, এছাড়া একটা দুটো টিভি শোতে দেখে থাকতে পারি, যেটুকু হাউস অফ দেখলাম কার্ডস। দেখে মনে হলো যে আমরা একজন খুব ভালো সুপারম্যান পেতে চলেছি। এবং কিন্তু সেও, তুই যেটা বললি, সেও কিন্তু বাড়াবাড়ি করেনি। সে যা যেটুকু রোল করার, মানে সে একটা খুব টিপিক্যাল একটা রোল করেছে। ডিজাস্টার মুভিতে এরকম একটা ক্যারেক্টার থাকে যে একটা প্রচন্ড একটা অ্যানোয়িং ক্যারেক্টার হয়, ইটস এ ট্রোপ। এবং ওকে একটা ওরম হ্যাঁ ক্যারেক্টারই দেওয়া হয়েছে এবং ও জাস্ট ওটা করে দিয়েই বেরিয়ে গেছে, একটুও কোনো রকম বাড়াবাড়ি কিছু করেনি। আর গ্লেন পাওয়েল, আমার মনে হয় গ্লেন পাওয়েলকে এই সিনেমায় জাস্ট বলা হয়েছিল জাস্ট বি ইয়োর সেলফ এন্ড হি জাস্ট ডিড দ্যাট। মানে আমি এই ইনস্টাগ্রামে সিনেমাটার বিটিএস ফিটিএস দেখছিলাম, তাতে গ্লেন পাওয়েল ওয়াজ প্রেজেন্ট উইথ হিজ ডগ, এবং তার সাথে কুকুরটির সাথে সবাই ছবি টবি তুলেছে। ইটস এ ভেরি মানে গ্লেন পাওয়েল কাইন্ড অফ থিং, এন্ড অবভিয়াসলি হি ইজ এ গ্রেট থিং। কিন্তু মেইন যে ব্যাপারটা হচ্ছে ক্যারেক্টার ডেপথ, যেটা এই সিনেমার চরিত্র, যে ক্যারেক্টারটিকে আমরা ফলো করি, দ্যাট ইজ কেট কার্টার, এটাই কেট। নাম চরিত্রটি। তো কেট কার্টার ইজ দ্য মেন ক্যারেক্টার অফ টুইস্টার্স এন্ড ইউ অ্যাকচুয়ালি কেয়ার ফর হার। এন্ড ডেইজি এডগার জোন্স আমি তো বলবো মানে খুবই ভালো কাজ করেছে। এবং আমি কিছু ক্রিটিসিজম দেখলাম টুইস্টার্স এর। ক্রিটিসিজম মানে আমার খুব একটা অবাক করেনি। ক্রিটিসিজম গুলো যেরকম হয়েছে, যে খুব মানে বেশি করে ক্যারেক্টার ডেভেলপ করা হয়নি, প্রচন্ড ট্রপি, ব্লকবাস্টার ফিল্মের ট্রোপ গুলো যেগুলো আছে। এবার কথাটা হচ্ছে যে মানে এখানে একটা কমার্সের একটা ব্যাপার আছে, মানে ছবিকে তো টাকা ইনকাম করতে হবে। এবং মানে কেউ যদি মিনারি দেখে সে এক্সপেক্ট করে যে লি আইজাক চ্যাং একটা ওরকম ছবি বানাবে ইন বিগার ক্যানভাস, সেটা সম্ভব না। কিন্তু তার মধ্যেও সে যা করে দেখিয়েছে, দ্যাট ইজ রিয়েলি গ্রেট। এবং ক্যারেক্টার ডেপথ ইজ রিয়েলি গুড হিয়ার। মানে ক্যারেক্টার ডেপথ এতটাই ছিল যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। ইভেন একদম। একটা চরিত্রের কথা বলবো, যেখানে এই কেট কার্টারের মাকে যেটা দেখায়, যে হুম চরিত্রটি, ওই অভিনেত্রীর নাম যতদূর মনে হয় মৌরা ট্রিনি, এরম কিছু একটা নাম। এবং ওনাকে আমি অনেক কিছুতেই দেখেছি, সে মানে খুব বড় বড়, উনি দা অফিস একটাই ক্যামিও করেছিলেন, দা অ্যাফেয়ার বলে একটা শো আছে, সেই শোতে একটা খুব মানে পিভটাল একটা চরিত্র করেন। তো কিন্তু হুম উনিও ওই 10-15 মিনিটের যে স্ক্রিন টাইমে, উনিও কিন্তু বলতে গেলে একেবারে মানে কামাল করে দিয়েছেন। মানে হুম খুব বেশি কিন্তু বাড়াবাড়ি নেই, খুব বেশি ইমোশন দেখাননি বা ওরকম কিছু করেননি, কিন্তু সেটা কিন্তু করে দিয়েছে। তো হুম এইটা একটা মানে বিশাল ব্যাপার। তো আমি ব্লকবাস্টার সিনেমা দেখতে গেছিলাম, যেখানে ম্যাটার করতো না ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে কি নেই, আমি জাস্ট টর্নেডোই দেখতে গেছিলাম অন বিগ স্ক্রিন, and I got একদম। more than what I expected, which is a great thing. And obviously লি আইজাক চাং বলতে গেলে প্রথমবার ফাটানোর পর দ্বিতীয়বারও ফাটিয়ে দিয়েছেন। তো এটাই বলার আর আচ্ছা, কি। তুমি এইমাত্র মেনশন করলে টপ গান ম্যাভরিকের, তো টপ গান থেকে একটা কথা মনে পড়লো যেটা আমরা আলোচনা করছিলাম। তো সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা সিচুয়েশন এখন দেখতে পাচ্ছি হলিউডে, যে টপ গান থেকে টপ গান ম্যাভরিক হলো, তারপর বিটল জুস, আর এখন এই টুইস্টার থেকে টুইস্টার্স, ইভেন গ্ল্যাডিয়েটার আসছে কিছুদিন পর। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ওল্ড হলিউডের একটা রিভাইভাল হচ্ছে, দ্য ফল গাই ওয়াজ দেয়ার। তো এই যে হঠাৎ এই সিচুয়েশনটা কেন এসেছে তোমার কি মনে হচ্ছে, আর এর ইন্ডিকেশন কি? এটা কোন দিকে যাচ্ছে, এই যে ওল্ড আম, হলিউডের যে রিভাইভাল আমরা দেখতে পাচ্ছি? দেখ, মানে কেন এসেছে এটার মানে আমি যদি আমাকে অ্যানালিসিস করতে হয়, ভালো আছে খারাপ আছে দুটোই বলতে পারি। তো খারাপটা যদি বলতে হয় তাহলে বলতে পারি যে অরিজিনাল স্টোরির অভাব, অরিজিনাল আইডিয়ার অভাব। হুম কিন্তু আবার এটাও ভাবতে হবে যে আমি যদি বলি অরিজিনাল স্টোরির অভাব, সেটা হয়তো সত্যি নয়। কারণ এখন আজকের দিনে প্রচুর অরিজিনাল ছবিও তৈরি হচ্ছে। এই লি আইজাক চাঙেরই প্রথম ছবি মিনারি, সেটি একটি অরিজিনাল গল্প। হুম এবারে কেন রিভাইভাল হচ্ছে, এবার দেখ এই যে ছবিগুলো, সে আজকে টুইস্টারসই হোক কি পুরোনো টপ গান হোক, আজ থেকে 30-40
বছর আগে মানুষ ছবিগুলো ভালোবেসেছে, এবং মানুষ যদি কোনো কিছুকে ভালোবাসে তো সেইটাকে আজকের যুগে, এটা অবভিয়াসলি ইটস মানে বিজনেস স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখলে সেই ভালো লাগার জিনিসটাকে যদি নতুন করে প্রেজেন্ট করা যায় এবং সেটাকে হুম। যদি গ্রহণযোগ্য করে তোলা যায়, তাহলে সেই অর্থে দোষের কিছু কিন্তু নেই। মানে টপ গান ম্যাভেরিক একটি মানে ছবি হিসেবে টেকনিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখতে গেলে খুবই ভালো ছবি। এবং মানে টপ গান, অরিজিনাল যে টপ গান মানে টনি স্কটের যে টপ গান, তার থেকে কিন্তু এই জোসেফ কোজিনস্কি, হোপফুলি আমি ঠিকঠাক প্রোনাউন্স করছি নামটা, তো টপ গান কিন্তু বেটার ছবি। জোসেফ কোজিনস্কি থেকে এটাও মনে পড়লো, অবভিয়াসলি। জোসেফ কোজিনস্কি কিন্তু টুইস্টার্স এর স্টোরি রাইটার, আমরা যে ছবিটি দেখলাম। টপ গান ছাড়াও আরো যেগুলো বললি, যে ফল গায়ে একটি পুরনো হুম। টিভি শো ছিল, সেটাকে রিভাইভাল হুম। করলো। শুধু রিভাইভাল করলো সেটা না, যে ছবিটি বানালো সেটার মধ্যে একটা খুব ওল্ড হলিউড ভাইব আছে, মানে ওরকম হ্যাঁ, সিনেমার একটা ভাইব একটা আছে, ট্রিবিউটেরও একটা ব্যাপার ছিল। ট্রিবিউটের একটা ব্যাপার আছে। তো ওল্ড হলিউড রিভাইভালের কারণ এটাই হতে পারে যে মানুষের অলরেডি যেগুলো ভালো লেগেছে সেইগুলো আবার মানুষের কাছে নিয়ে এসে ওই ওল্ড ওয়াইন ইন নিউ বটল, বাট নিউ বটল ইজ হুম। শাইনিয়ার অ্যান্ড দ্য ওয়াইন, যদি বলতে হয় ওয়াইন যদি বটলে থাকে তাহলে থেকে থেকে তার টেস্ট বেটার হয়ে যায়। সো হোপফুলি। আমি সবকটা ছবি যদি বলি, টেকনিক্যালি যদি দেখতে হয় তাহলে ওজি টুইস্টারের থেকে টুইস্টার্স ভালো, টপ গান নেট থেকে টপ গান মাভেরিক ভালো, অনেকটা। দা ওমেনের থেকে দা ফার্স্ট ওমেনও ভালো বলতে হবে। খুবই মানে খুবই প্রপার, ভেরি ওয়েল মেড হরর। আমি জানি না গ্ল্যাডিয়েটর 2 কেমন হবে, ট্রেলার নিয়ে সেটা নয়, অন্য টপিক অন্য কোনো আমি বলবো। কিন্তু তুই যেটা বললি, একদম। রিভাইভাল কেন হচ্ছে, রিভাইভাল এটাই এই কারণে হচ্ছে। তো এই মুহূর্তে এটাকে আমার মনে হয় খারাপ ভাবে দেখার কোনো কারণ নেই। ইটস এ গুড থিং দ্যাট ইটস হ্যাপেনিং, বিকজ অ্যাজ লং অ্যাজ আমি হলে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছি এবং সিনেমা দেখে এন্টারটেন হচ্ছি, ইটস গ্রেট, there's nothing wrong in it. আচ্ছা, যেহেতু আমরা এটার সাকসেস নিয়ে আলোচনা করছি, কাজে এই টপিকটা অ্যাভয়েড করলে একদমই চলবে না। সেটা হচ্ছে যে টুইস্টার্স এর যা বক্স অফিস প্রেডিকশন ছিল সেটা পুরোপুরি ছাপিয়ে গেছে। 53, 54 এমনি কিছু একটা প্রেডিক্ট করা হচ্ছিল, মেবি সাম মোর। সেটা কমফোর্টেবলি 80 মিলিয়ন পেরিয়ে গেছে ওপেনিং উইকেন্ডে, এবং এখন যা দেখছিলাম 120 বোধহয় হয়ে গেছে। তো সেটা একটা জিনিস, এটা খুব এক্সাইটিং একটা সিচুয়েশন টুইস্টার্স এর জন্য। কিন্তু এখানে একটা ওয়ারিং জিনিসও আছে। এক হচ্ছে টুইস্টারকে কম্পিট করতে হচ্ছে অলরেডি ইনসাইড আউট 2 এর সাথে, যেটা এখনো টেনে যাচ্ছে, টেনে যাচ্ছে, টেনে যাচ্ছে, অ্যান্ড প্রবাবলি আজকালের মধ্যেই সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড মোস্ট গ্রসিং ইয়ে হয়ে যাবে, অ্যানিমেটেড ফিল্ম হয়ে যেতে চলেছে। কিছু করার নেই, ফ্রোজেন 2 কে বিট করবে। এরপর আর 4-5 দিন বাদে আসছে ডেডপুল 3। তো এই জায়গার মধ্যে মানে তোমার কি মনে হচ্ছে যে টুইস্টার, আমি তোমাকে বক্স অফিস প্রেডিকশনে যেতে বলবো না, বাট তোমার কি মনে হচ্ছে যে টুইস্টার কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এখানে কি আমরা ওই একটা বার্বেনহাইমার যেমন হয়েছিল তখন ওইরকম ফিনোমেনা হবে না অবভিয়াসলি, বাট তখন মানুষ একটা উইকেন্ডে দুটো সিনেমা দেখছিল যার জন্য, এবং বারবার দেখছিল যার জন্য ওদের কালেকশনটা ওই রকম অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার্স ছুঁয়েছে। তো টুইস্টার্স কি পারবে ডেডপুল 3 এর সাথে কোএক্সিস্ট করতে আরো কিছুদিন? দেখ মানে যদি দেখতে হয় ডেডপুল 3 যদি কমার্শিয়ালি দেখি, দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার, ট্রেনিং করার কারণ কোনো ডাউট নেই। নট ইভেন জোকারের সিকুয়াল, বিকজ যদি আমি কমার্শিয়ালি দেখি ডেডপুল 3 এর থেকে বড় পুল আর কারণ নেই। তো দ্য ইনসেন মোমেন্ট মার্কেটিং দ্য নিয়ে চলছে। মোমেন্ট ডেডপুল রিলিজ করবে শুক্রবার দিন, সারা পৃথিবীতে লোকজন ওই ছবিটি আগে দেখবে। সে মার্ভেল ফ্যান হোক, মার্ভেল ফ্যান না হোক, শুধু এমসিইউ দেখেনি কিন্তু এক্সম্যান ফ্যান হোক, লোগান ফ্যান হোক, একদম। হিউ জ্যাকম্যানের ফ্যান হোক, রায়ান রেনল্ডস এর ফ্যান হোক, সবাই গিয়ে ছবিটি দেখবে। এবং টেলর সুইফটের ফ্যান হোক। সেটাও হতে পারে। তো তো ডেডপুল মানে ডেডপুল ছবি হিসেবে কেমন হবে সেটা পরের কথা, কিন্তু মানে খুব বড় হ্যাঁ, একটা ওপেনিং নেবে সেটা নিয়ে কোনো ডাউট নেই। ওপেনিং নিতে চলেছে। হুম। এবার কথাটা হচ্ছে টুইস্টার্স, অবভিয়াসলি মানে টুইস্টার্স এতদিন পর্যন্ত যা বিজনেস করেছে আই ডোন্ট থিঙ্ক সেটাও কারোর এক্সপেকটেশন ছিল যে এতটা বিজনেস করবে। তো হান্ড্রেড আমার পার্সেন্ট আমার যতটা মনে হয় তো সেই জায়গাটা অ্যাচিভ তারা অলরেডি করে ফেলেছে। হুম। এবার এই ছবিটা কিভাবে চলতে পারে, দেখ আমেরিকাতে আমার মনে হয় ছবিটি আরো মাসখানেক চলবে, এবং লোকজনের যখন ডেটফুল দেখা হয়ে যাবে তখন যদি কিছু একটা ব্লকবাস্টার তাদের দরকার হয় তখন তারা টুইস্টার্স পসিবলি দেখতে পারে, কারণ ইটস স্টিল এ বিগ ফিল্ম। তো বড় একটা হুম। ব্লকবাস্টার, সামার ব্লকবাস্টার একটা ব্যাপার আছে।
আমি যতদূর জানি ডেড পুলের পর যদি সেই অর্থে দেখি সামার ব্লকবাস্টার যদি হয়, তাহলে সেই এলিয়েনটি রিলিজ করছে আগস্ট মাসের মাঝামাঝি সময়। তো আই থিঙ্ক ততদিন পর্যন্ত টুইস্টার হলে থাকবে এবং লোকজন দেখতে পারে। এখানে একটা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি এটা একটা ভ্যারি করে, কারণ আমি নিজেই দেখার পরে বেশ কয়েকজনকে বলেছি যে আমি টুইস্টার্স দেখলাম, আমি আমায় জিজ্ঞেস করলো কেমন লেগেছে, আমি বললাম হ্যাঁ আমার তো খুবই ভালো লেগেছে। তার মধ্যে আবার কয়েকজন সারপ্রাইজিংলি এটাও গুড। এনকোয়ারি করলো যে এটা কি কলকাতায় চলছে। তো অনেকের এই ধারণাটাই নেই যে এই ছবিটি কলকাতায় রিলিজ করেছে এবং কলকাতায় চলছে, তো সেটা একটা অ্যাওয়ারনেস, সেটার একটা ব্যাপার আছে। তো মানে এই ভিডিও দেখে যদি কেউ টুইস্টার দেখতে চায়, এখনো চলছে। আমি জানি না শুক্রবারের পর কলকাতাতে চলবে কিনা, কিন্তু কাল পরশু এখনো সময় আছে। তো সেইটা একটা দেখার, টুইস্টার যে বিজনেস করছে এটা একটা খুব ভালো সাইন বিজনেস স্ট্যান্ড পয়েন্ট থেকে। এবং আমি তো অপেক্ষা করে থাকবো লি আইজাক চ্যাং এরপর কি করেন, বিকজ উনি আর্ট হাউস করে ফেলেছেন, কমার্শিয়াল করে ফেলেছেন। মার্ভেল হোপফুলি যদি হায়ার করে ওনাকে, আমরা হয়তো ভালো কিছু দেখতে পারি। আমি সেদিন হলে দেখতে দেখতে ভাবছিলাম। তো দেখা যাক, এগুলো সবই স্পেকুলেশন। তো এটুকুই বলবো, টুইস্টার্স খুবই ভালো লেগেছে আমাদের। যদি লোকজন দেখতে চায় তাহলে অবশ্যই দেখে আসুক, এই আর কি। তো আমাদের অবভিয়াসলি নজর থাকবে লি আইজেক চাং এর ওপর, আর সঙ্গে আমাদের নজর থাকবে গ্লেন পাওয়েলের ওপর। এই মুহূর্তে খুব স্ট্রং রুমার্স চলছে ব্যাটম্যানের রোলে কাস্ট করতে পারে ওকে জেমস গান। উই উইল সি। যদি সেরকম হয় অবভিয়াসলি একটা পডকাস্ট আসছে, কিছু করার নেই। সেটা ছাড়াও আমাদের সত্যি টুইস্টার্স খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই যে দেখে আসুন সিনেমাটা, কিন্তু এটা মোটেই ছোটখাটো সিনেমা না, এটা ইটস আ ভেরি বিগ বাজেট মুভি। 150 মিলিয়ন থেকে 200 মিলিয়নের মধ্যে এর বাজেট আছে। এক্স্যাক্টলি কনফার্ম ফিগার্স নেই এটার। তো ইটস এ হিউজ মুভি, এবং সেটা বোঝা যায় প্রত্যেকটা ফ্রেমে, বোঝা যায় যে কোথায় খরচা হয়েছে, টাকাটা কোথায় বেরিয়েছে। এবং সেই রকম সুন্দর কিছু পারফরমেন্স আছে, টু দা পয়েন্ট স্টোরি টেলিং আছে। দারুণ। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, এবং যদি আপনার ডিজাস্টার মুভির প্রতি একটুও আকর্ষণ থাকে তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগতে বাধ্য। তো আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের এখানে কমেন্টসে জানাবেন যদি দেখেছেন আপনাদের কেমন লেগেছে, আর যদি না দেখেছেন তাহলে দেখতে চান কিনা আমাদের জানাবেন। আমরা এখানে ছিলাম, আমি সৌরভ, আমার সাথে ছিল রোহিত আব্রদা। আমাদের ফাইনালি বাঙালি আপনারা দেখুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো লাগলে। গুড বাই।